গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ম্যাড স্কিমার্স। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। একদিন ফটোগুলো তুললাম, সব পার্টগুলো তোমরা দেখে নিয়েছো। তো আজকে 3 নম্বর পার্টটা তোমরা দেখছো, এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং আমরা কোথায় বসে আছি সেটা দেখতে গেলে ম্যাড স্কিমার্স চ্যানেলে অবশ্যই চোখে রাখতে হবে। তো মোটামুটি ধরো আমরা একটা বাসের সিট প্রাইস বুক করে নিয়েছি এবং সেগুলো তোমাদের আমরা এজেন্সির নাম্বারগুলো নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে, চাইলে তাদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, এখানে রকমই বাসের ফ্যাসিলিটি পাবে, তোমরা এসি পাবে, নন এসি পাবে, তোমাদের যেটা যেটা কমফোর্টেবল তোমরা সেটা বুক করে নেবে। তো আমরা সব কিছু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। চলো কোথায় কোথায় যাচ্ছি সেগুলো আমরা দেখাবো তোমাদেরকে। আমাদের বাসটা রওনা হওয়ার পর আমাদের গাড়িতে থাকা যে দাদা আমাদের গাইড করছিলেন সেই দাদা বললেন, আপনারা সবাই আশেপাশে তাকিয়ে দেখুন, প্রচুর কাজু বাদামের গাছ দেখতে পাবেন। আর এগুলোই হচ্ছে সেই কাজুর গাছ। কারণ পুরীতে কাজু খুব ভালো রকমের চাষ হয়ে থাকে। যেখানে আমাদের বাজারে কাজুর মূল্য 800 টাকা, ওখানে কাজুর দাম প্রায় 400 টাকা। আপনি চাইলে ওখান থেকে কাজু কিনে নিতে পারেন। দশ মিনিটের জন্য আমাদের গাড়িটা একটা স্ট্যান্ড দেখে দাঁড় করানো হলো। আমাদের বলা হলো চট করে সমুদ্র দেখে চলে আসতে। 10টা মিনিট সময় নিয়ে চট করে সমুদ্রটা দেখতে গেলাম। দেখতে গিয়ে আমরা তো অবাক। আসলে এখানকার ঢেউটা কিন্তু মারাত্মক ছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেজন্য ঢেউটা কিন্তু রীতিমতো ভালোভাবেই বোঝা যাচ্ছিল। তবে আমাদের সাবধান করে দেওয়া হয়েছিল, নিচে নাকি অনেকটাই চোরাবালি রয়েছে, তাই আমরা যেন কোনোভাবেই সমুদ্রে না যাই। সমুদ্র দেখার পর আমাদের গাড়ি রওনা দিল কোণার্ক মন্দিরের দিকে, যেটাকে আমরা সূর্য মন্দির বলে থাকি। এই মন্দিরের ব্যাপারে আমার অনেক জানার ইচ্ছা ছিল অনেক দিন থেকে, তো সেটা পূর্ণ হলো পুরীতে গিয়ে। প্রাচীনকালে পূর্বগঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে চন্দ্রভাগা নদীর তীরে কোণার্কে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মিত হয়েছে। কথিত আছে যে শাম্ব যখন চন্দ্রভাগা নদীতে স্নান করছিলেন তখন তিনি সূর্য দেবতার একটি মূর্তি দেখতে পান, যা বাস্তু বিশেষজ্ঞ বিশ্বকর্মাজি তৈরি করেছিলেন। মন্দিরটি আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত। এটি ভারতের সবচেয়ে বিখ্যাত ব্রাহ্মণ অভয়ারণ্যগুলির মধ্যে একটি। বঙ্গোপসাগরের তীরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটিতে 24টি চাকা এবং 6টি ঘোড়ার একটি দল প্রতীকী নকশা দ্বারা সজ্জিত। কোণার্কের সূর্য মন্দিরের চূড়ায় নাকি বিশাল আকারের একটা চুম্বক পাথর ছিল, যা সমুদ্র থেকে জাহাজ টেনে এনে ধ্বংস করত, এমন একটি কিংবদন্তিও প্রচলিত ছিল। মন্দিরে প্রবেশ করে রথের চাকার মতো যে বড় বড় চাকাগুলি আপনি দেখতে পাবেন, সেগুলি কিংবদন্তি অনুসারে সূর্যের আলো এবং ছায়া ব্যবহার করে দিনের সঠিক সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হতো। চাকাগুলি সম্ভবত 24টি স্পোক সহ নির্মিত, যা দিনের 24 ঘন্টা বা সূর্যের চাকাটিকেও নির্দেশ করত। কোণার্কের এই সূর্য মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে ছবি তোলা যেমন নিষিদ্ধ ছিল এবং মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ছিল, এখানে কিন্তু তা একেবারেই নয়। আপনি এখানে মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন, সে অনুমতি কিন্তু আছে। হ্যাঁ, তবে কিছু বিধিনিষেধ আছে, যেমন মন্দিরের ভিতরে ফ্ল্যাশ লাইট ব্যবহার করে এমন কোনো ছবি আপনি তুলতে পারবেন না যা মন্দিরের স্থাপত্য বা ঐতিহ্যকে প্রভাবিত করতে পারে। আমাদের সঙ্গে যেহেতু গাইড ছিলেন, তাই আমরা আলাদা করে মন্দিরে গিয়ে আর গাইড নিইনি। আপনি চাইলে ওখানে গাইডের সাহায্য নিতে পারেন, তারা আপনাকে সবটাই ঘুরে দেখাবেন।
কোনারক মন্দির দেখার পর আমরা বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনে। রাস্তায় যেতে যেতে প্রচুর তরমুজ দেখলাম, এখানে তরমুজ চাষও অনেক ভালো হয়। তো পরের ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে আরও একটা মন্দির, যেটা জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি, যেখানে আমাদের কিন্তু ফোন ব্যবহার করা নিষিদ্ধ ছিল। আর পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার সময় আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি, আমার দিদি ক্যামেরা করে নিয়ে আসে। তো এটা হচ্ছে খণ্ডগিরি এবং উদয়গিরি। এই গুহাগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে কলিঙ্গ রাজবংশের সম্রাট খারভেলের রাজত্বকালে তৈরি হয়েছিল। এই মন্দিরটি পাথর কেটে তৈরি হয়েছিল। জৈন সন্ন্যাসী এবং জৈন ধর্মের অনুসারীদের আবাসস্থল ছিল এটি, যারা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নির্জনতা এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করতেন। আমরা ওই দূরটাতে চলে গেছিলাম, ওই দূরে, তো ওখান থেকে আমরা জাস্ট এখানে চলে এসেছি, ভিউটা দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো মন্দির, আর একটু আছে মন্দিরটা, চলে এসেছি এবার এই ভিউটা দেখো জাস্ট। চলো চলো, দূরে পুরো ওই শহরটা দেখা যাচ্ছে। আমি বোনের মতো অত ভালো ভিডিও করতে পারি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। ওর শরীরটা খারাপ বলেও আসেনি, তো আমি ক্লিপগুলো নিয়ে নিচ্ছি, ও আশা করি সবটা ঠিকঠাক করে দেবে। চলো আমরা উপরে গিয়ে তোমাদের একটা দেখাচ্ছি। ভালো জিনিস দেখতে পেয়েছি, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে একটা জুতোর ছাপ, মানে জুতোরই মনে হচ্ছে এটা। চলো, তো ফাইনালি চলে এসছে আর একটুখানি। তো যাই হোক, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম মাঝে, ওষুধ খেয়ে মোটামুটি ঠিক আছি, এখন সুস্থ হয়ে গেছে, তাই জন্য চলে এসেছে এলাম, কারণ এটাই আমাদের লাস্ট। আমরা এখন দেখতে যাচ্ছি নন্দনকানন, তোমাদেরও দেখাবো। এখানে আমাদের যাবতীয় জলের বোতল, খাবার এসব অ্যালাউ নাই। মোবাইল অ্যালাউ কিনা জানি না, গেটে যাই, দেখা যাক, যদি অ্যালাউ করে অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। ঘরের বাইরে দোকানগুলো বসেছে, যেরকম আমাদের আলিপুর চিড়িয়াখানায় আমরা দেখতে পাই, ঠিক সেরকম অনেক ছোটোতে গিয়েছিলাম, ছোটোবেলার স্মৃতি আবার রোমন্থন করছি। আর একটু গেলেই নন্দনকানন, ওই যে সামনে গেট নন্দনকাননের, আমরা প্রবেশ করব। আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে আছি, তাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দাঁড়াতে হবে না, শুধু লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো এটা তোমরা বাইরে অনলাইন থেকে টিকিট বুক করে আসতে পারো। আরেকটা জিনিস যেটা দেখলাম, ওই যে ওখানটায় লেখা আছে দেখো, মন্ডে ক্লোজ, সোমবার বন্ধ, সোমবার বাদ দিয়ে অন্য যে কোনো বারে তোমরা চলে আসো। হোয়াটসঅ্যাপে টিকিটটা বুক করে দিতে পারো। নন্দনকাননের সূচনাটা খুবই আকর্ষণীয় ছিল। 1960 সালে দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব কৃষি মেলায় ওড়িশা প্যাভিলিয়নে আমাদের রাজ্যের কিছু বিরল বন্যপ্রাণী এবং কিছু বিরল অর্কিড অন্তর্ভুক্ত করার ধারণাটি কিছু বন কর্মকর্তার মাথায় আসে। ধারণা করা হয়েছিল যে ওড়িশা থেকে বিরল বন্যপ্রাণী অবশ্যই ওড়িশা প্যাভিলিয়নকে ভিড় আকর্ষণ করবে, যেহেতু বন্যপ্রাণী সংগ্রহ এবং দিল্লিতে পরিবহন করা ব্যয়বহুল হবে। তাই ইঁদুর, হরিণ, চিতাবাঘ, বন্য বিড়াল, প্যাঙ্গোলিন, র্যাকেট, লেজযুক্ত ড্রঙ্গ, উড়ন্ত কাঠবিড়ালি, পাহাড়ি ময়না, ময়ূর ইত্যাদি ছোট প্রাণী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নন্দনকাননের চিড়িয়াখানাটি প্রায় 437 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী দিয়ে তৈরি এই চিড়িয়াখানার প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোরম ছিল, এবং আপনারা যারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন না মনে করছেন, তারা কিন্তু অবশ্যই এখানে গাড়ি আছে, সেই গাড়িগুলো বুক করে নিতে পারেন। তবে গাড়ি ভাড়া পার পার্সন 80 টাকা করে পড়বে। এটা ছিল মাছেদের কক্ষ, এখানে আপনি রং বেরঙের নানান রঙিন মাছ দেখতে পারবেন। সবটাই ঘুরে ঘুরে দেখে নেবেন, কারণ যেটা বাদ দেবেন সেটা আপনারই লস হয়ে যাবে পরে মনে হবে। তো এই রাস্তাটাই মনে হয় হিমালয়ান ব্ল্যাক বিয়ারকে আমরা দেখতে পাবো। ভেতরে প্রচুর বড় জায়গা, আপনারা যতটুকু পারবো দেখবো, চলে যাবো, তারপরে টাইমও হয়ে যাবে গাড়ি ছাড়ার, সেজন্য 4টে লাস্ট টাইম দিয়েছে আমাদের। দেখি কি কি দেখতে পাই। জঙ্গলের মধ্যে আপনাকে শুধু খুঁজে নিতে হবে
কোন প্রাণী কোথায় লুকিয়ে আছে। এটা কিন্তু প্রাণী এসে হ্যালো বলবেন আপনাকে। समझ रहे हो? হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখি আছে নাকি, ভাগ্যে থাকলে অবশ্যই আছে, ছবিতে তো আছে। চলো দেখি। ওই যে দূরে দেখা যায় হিমালয়ান ব্ল্যাক বিয়ার। হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখার পর এখানে ছিল ইন্ডিয়ান ফক্স। তখন শিয়ালগুলো গর্তের মধ্যে লুকিয়েছিল, বেরাচ্ছিল না। অনেকক্ষণ পর কিন্তু তারা বেরিয়ে আসে। ওই যে দূরে দেখা যাচ্ছে মা ছানাকে ডাকছে। দেখছি আবার একটু প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, আবার নতুন করে এগুলো তৈরি হচ্ছে। পরবর্তীকালে যারা আসবেন হয়তো এইসব দেখতে পাবেন। দেয়ালে এঁকে দিয়েছে, মোটামুটি ওরকমভাবেই ওরা বানানোর চেষ্টা করছে পুরোটাই। তো দেখি এবার হাতির দেখা পাই কিনা। পছন্দ হলো না সত্যি। কত কাছ থেকে বাঘকে দেখলাম, খুব মজা হচ্ছিল, পুরো রূপকথার মতো লাগছিল ব্যাপারটা। আর সব থেকে মজা যেটা লেগেছিল ময়ূরের পেখম তোলার দৃশ্যটা। সচরাচর দেখা যায় না এটা, কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো ছিল, সেজন্য আমরা ময়ূরের পেখম তোলা দেখেছিলাম। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে জিরাফ। তারপর আমরা সরীসৃপ কক্ষে প্রবেশ করলাম। প্রচুর মানুষের সমাগম সেখানে। তাদেরকে দেখা যাচ্ছিল না বললেই চলে, কারণ তারা তাদের আস্তানার মধ্যে গুটিয়ে লুকিয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা শেষ করতে আমি পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। পরের দিন যেহেতু আমাদের সকাল সকাল ট্রেন ছিল, তাই আমরা রুম ছেড়ে দিই 7টার মধ্যে এবং স্টেশনে পৌঁছে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। ले जा मुझे साथ तेरे, मुझको ना